মুভির নাম কিস। প্রেম সুন্দর, কিন্তু সেই প্রেমই যদি আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায় তখন কেমন হবে? নেলসন নামের এক যুবক যে কিনা ভালোবাসাকে চরম ঘৃণা করত, তার মতে ভালোবাসা মানে অশান্তি আর সময়ের অপচয়। কিন্তু হঠাৎ সারা নামের এক অপরিচিত মেয়ে নেলসনকে একটা ডায়েরি দেয়, আর সেই ডায়েরি পাওয়ার পর থেকেই নেলসন রহস্যজনকভাবে এমন এক অলৌকিক ক্ষমতা পায় যার মাধ্যমে সে যে কোনো কাপলের কিস করা দেখলেই তাদের সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তাদের ব্রেকআপ বা ডিভোর্স সবকিছু চোখের সামনে দেখতে পেতে শুরু করে। শুধু তাই না, নিজের ভাই জেসন থেকে শুরু করে অচেনা কাপল সবার ক্ষেত্রেই নেলসনের দেখা সেই ভয়ানক ভবিষ্যৎগুলো অক্ষরে অক্ষরে সত্যি হতে শুরু করে। যেখানে সবাই দেখতো সব কাপলগুলোই বর্তমানে কত হ্যাপি, সেখানে নেলসন তার সুপার পাওয়ারের কারণে দেখতে পেত এই হ্যাপি কাপলগুলোই ভবিষ্যতে গিয়ে এমন চরম অশান্তিতে ভুগতেছে যে ব্রেকআপ বা ডিভোর্স নিয়ে নিচ্ছে। চলতে ফিরতে পার্কে, রেস্টুরেন্টে প্রতিটি কাপলের এমন ভয়ঙ্কর অতীত দেখতে পারার কারণে একটা সময় নেলসন ফ্রাস্ট্রেট হয়ে যায় ও এই অভিশপ্ত ক্ষমতা থেকে মুক্তি পেতে ও এই ডায়েরির রহস্যটা উদ্ঘাটন করতে সেই সারাকে খুঁজে বের করে যার দেওয়া ডায়েরি থেকে এই সমস্যার শুরু। কিন্তু বিধাতার প্ল্যান অন্য কিছুই ছিল। যে নেলসন ভালোবাসার নাম শুনলেই রেগে আগুন হতো, সেই নেলসনই সারার সরলতা আর ভালোবাসার মায়ায় অজান্তেই আটকে পড়ে যায়। ধীরে ধীরে নেলসন বিশ্বাস করতে শুরু করে হয়তো তাদের ভবিষ্যৎ অন্যদের মতো ভয়ানক হবে না, তারা অনেক হ্যাপি কাপল হবে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ঠিক তখন যখন আবেগের বশে সারা নেলসনকে কিস করে ফেলে, আর সাথে সাথেই নেলসনের সেই অভিশপ্ত পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। ব্যাস, না চাইতেও এবার খোদ নেলসনের নিজের ভালোবাসার ভবিষ্যৎই চোখের সামনে ভেসে ওঠে। তখন নেলসন তার যে ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে, তা দেখার পর নেলসন ভয়ে আতঙ্কে যেন পুরো পাথর হয়ে যায়। কিন্তু নেলসন কি এমন দেখলো? আর যদি খারাপ কিছু দেখেও থাকে, তাহলে সে কি এখন সারার থেকে দূরে সরে যাবে, নাকি ভাগ্যের সাথে লড়াই করে ভবিষ্যৎ পাল্টে ফেলবে? এই পর্যন্তই ছিল প্রথম পর্বের কাহিনী। এখন বাকি স্টোরি দেখতে চলেছে। তো নেলসন আসলে ভবিষ্যতের 5টি দৃশ্য দেখেছে। 1. ডায়েরিটা খুলে যাওয়া। 2. বেলুন ফাটার পর একটা বাচ্চার কান্নার আওয়াজ। 3. রক্তাক্ত হাত। 4. একটা আলোকিত গির্জা। 5. সে একটা কবরের পাশে কাঁদতেছে, যে কবরে সারার ফটো লাগানো। নেলসন এসব দেখে দুম করে সারাকে ফেলে দেয়। নেলসন দৌড়ে সারার বাসায় আসলে দেখে হ্যাঁ, ডায়েরিটা সত্যি সত্যি খুলে গেছে। নেলসন তখন সেটা পড়ার চেষ্টা করে, বাট ডায়েরির লেখাগুলো কিছুই বুঝতে পারছে না। নেলসন ডায়েরিটা নিয়ে ডক্টর আঙ্কেলের কাছে আসলে সেও কিছু বুঝতে না পেরে তাদের থেকে কিছুটা দূরে তাঞ্জাবুর শহরে স্বামীনাথ নামের এক স্পেশালিস্টের কাছে যায়। ডায়েরিটা দেখে স্বামীনাথ তো পুরো শক। সে অস্থির হয়ে পৃষ্ঠাগুলো উল্টাতে থাকে। এরপর নেলসনকে বলে, এই ডায়েরিটা তোমার কাছে কেন এসেছে? তুমি এটা জানতে আমার কাছে এসেছো, তাই তো? তাহলে ঘটনাটা শোনো। এই বলে স্বামীনাথ রাজা আলালাকান্দনের সেই কাহিনীটা শোনাতে থাকে যা আমরা মুভির প্রথম পর্বের শুরুতে শুনেছিলাম। ওই যে আলালাকান্দন নামের এক রাজা যে ভালোবাসাকে ঘৃণা করত এবং তার রাজ্যের সিন্দান নামের এক সৈনিক এলি নামের একটা মেয়েকে ভালোবেসেছিল বলে তাদেরকে পুড়িয়ে মেরেছিল। আর মরার সময় সিন্দান রাজা আলালাকে অভিশাপ দিয়েছিল যে তুই সারা জীবন ভালোবাসার জন্য আফসোস করে মরবি, তুই যতবারই জন্মাবি ততবারই ভালোবাসা তোর জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। আর সম্ভবত এই নেলসনই হচ্ছে আগের জন্মের সেই রাজা আলালা যে পুনর্জন্ম নিয়েছে। এটা শুনে এরা তিনজন তো রীতিমতো শক। স্বামীনাথ বলে, ঘটনা এখনো শেষ
শেষ হয়নি। রাজা আলালাকান্দন একটা সময় সৈনিক সিন্তানের অভিশাপের কথা ভুলে যায় ও নিজের অজান্তেই পুনিতাবালী নামের এক রাজকন্যার প্রেমে পড়ে। সে পুনিতাবালীকে তার ভালোবাসার কথা জানালে পুনিতাবালী সাথে সাথে মাটিতে লুটে পড়ে যায় এবং আলালাকান্দনের সামনে তার মৃত্যু হয়। এটা দেখে আলালাকান্দনের এবার সৈনিক সিন্তানের সেই অভিশাপের কথা মনে পড়ে। তুই সারা জীবন ভালোবাসার জন্য আফসোস করে মরবি, আর শুধু এই জন্মে না, তুই যতবারই জন্মাবি ততবারই ভালোবাসা তোর জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। এটা ভেবে আলালাকান্দন হতাশায় তার সকল ধন সম্পদ ও রাজত্ব ছেড়ে দিয়ে বুকে পুনিতাবালীর স্মৃতি ও হাতে সিন্তানের ডায়েরিটা নিয়ে সমুদ্রের বুকে চলে গিয়েছিল। এইসব কাহিনী শুনে এরা তো হা করে আছে। সামিনার ডায়েরির শেষ পৃষ্ঠাটা বের করে বলে, সে যতবারই জন্ম নিক আদি পাপের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। সিন কাট হলে দেখি নেলসন একা একা টেনশন আর হতাশা নিয়ে চেন্নাই ফিরতেছে। আঙ্কেল বলে, আমি তো ভেবেছিলাম তুই শুধু এই জন্মেই সাইকো, কিন্তু আগের জন্ম দেখি তুই আরো বড় সাইকো ছিলি। ঘটনা তো শুনলি, রাজা যে মেয়ের প্রেমে পড়ে সেই মেয়েই মারা যায়। এখন তুই কি করবি? নেলসন বলে, এটা তো তখনই সমস্যা যদি আমি কারোর প্রেমে পড়ি, তাই না? তো আমি যদি কারোর প্রেমেই না পড়ি। সিন কাট হয়ে সারার বাসায় আসলে দেখি সারা বারবার নেলসনের নাম্বারে কল দিয়েও তাকে রিচ করতে পারছে না। এটা দেখে তার বাবা বলে, সারা তুই নিজে থেকে না বলা পর্যন্ত আমি জিজ্ঞাসা করতে চাই না, তবে এটা বলতে চাই তুই কোনো সমস্যায় থাকলে আমাকে বলিস তো আমি হেল্প করতে পারি। সারা বলে, বাবা নেলসনের জন্য আমার মনে একটা ফিলিংস আছে। বাবা বলে, আর নেলসনের? আমার মনে হয় ওরও আছে, তবে এটা যদি তোর মনের ধারণা হয় তাহলে কিন্তু কষ্টটা শুধু তুই একাই পাবি। সারা কোনো উত্তর খুঁজে পায় না। সিন কাট হয়ে চলে আসে নেলসনদের সুপার শপে। কাজের মাঝখানে ছাড়ার কল আসলে নেলসন কল কেটে ফোনটা আবার পকেটে রেখে দেয়। হঠাৎ তাকিয়ে দেখে সারা তার পিছনে দাঁড়িয়েই কল দিচ্ছে। পরিস্থিতি খারাপ দেখে নেলসনের বন্ধু স্যাম সেখান থেকে কেটে পড়ে এবং সারা ও নেলসন দুজনেই একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু এই গেল, নেলসন ফ্রিজের দরজা খুলে তারও সারার মাঝখানে দূরত্ব তৈরি করে দেয়। সারা বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং তুমিও জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার চোখে ভালোবাসা দেখেছি বলেই কিস করেছি। হ্যাঁ, আমি একটা ওপেন মাইন্ডেড মডার্ন মেয়ে, তাই বলে আমি আমার সব ফ্রেন্ডকেই কিস করে বেড়াই না। এটা ছিল আমার জীবনের প্রথম কিস। নেলসন বলে, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে হঠাৎ কিস করেছো, আমি বুঝতে পারিনি কিভাবে রিয়াক্ট করব। নেলসন, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো। নেলসন শীতল চোখে সারার দিকে তাকায়ও বলে, যখন আমি তোমাকে ভালোবাসিই না তাহলে কোথায় তাকাই সেটা ম্যাটার করে না। একে তো তুমি আমাকে অনুমতি ছাড়া কিস করেছো, এখন আবার এটাকে ভালোবাসা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। সারা অবাক হয়ে যায় ও হাত জোর করে বলে, থ্যাঙ্কস নেলসন, জীবনে কেউ কোনোদিন আমাকে এত বেশি অপমান করতে পারেনি যেটা তুমি করে দেখিয়েছ। থ্যাঙ্কস ফর এভরিথিং। এদিকে সারাকে হারাতে হচ্ছে দেখে নেলসনও কষ্টে ভেঙে পড়েছে। সারার কষ্টটা তাও ব্যাখ্যা করার মতো, কিন্তু নেলসন নীরবে যে কষ্টটা পাচ্ছে সেটা তো কাউকে বলতেও পারছে না। প্রাকৃতিকভাবেই মানুষ যাকে ভালোবাসে তার কাছে থাকতে চায়, কিন্তু নেলসন সারাকে ভালোবাসে বলেই তাকে দূরে সরিয়ে দিতে হচ্ছে, এবং সেটা করতে হচ্ছে সারাকে তার ফিলিংস বুঝতে না দিয়ে। তার বুক ভরা কান্না জমে আছে, কিন্তু শব্দ করে কাঁদতে পারছে না। তো এইভাবেই নেলসন পাগলের মতো দিন কাটাচ্ছে। একদিন প্রফেসর স্বামীনাথ নেলসনকে কল দিয়ে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আগের জন্মের পাপের জন্য প্রতিটি জন্মেই তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কিন্তু ডায়েরিটা আরো ভালো করে অ্যানালাইসিস করে দেখলাম এখানে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো সংশোধন। তুমি যদি তোমার পাপ সংশোধনের চেষ্টা করো তাহলে অভিশাপ উঠে যেতে পারে। নেলসন বলে, সিন্দান ও এলি তো মরেই গেছে, এখন কিভাবে সংশোধন করা সম্ভব? স্বামীনাথ বলে, তুমি এভাবে ভাবো, তুমি তাদেরকে প্রাণে মারোনি, বরং ভালোবাসাকে মেরে ফেলেছ। আর পৃথিবীতে ভালোবাসার অবস্থান সবার ঊর্ধ্বে, তাই কারো খারাপ করেছো বলে তার অভিশাপ যেমন তোমাকে লেগেছে, তুমি যদি কারো ভালোবাসাকে পূর্ণতা দিতে সাহায্য করো তখন তাদের দোয়া কি তোমাকে লাগবে না? এটা শুনে নেলসন তো থমকে যায়। যারা প্রথম পর্বটি দেখেছেন তারা জানেন যে নেলসন ভালোবাসাকে ঘৃণা করতো বলে সে ইচ্ছে করে অনেক কাপলদের রিলেশন নানাভাবে ভেঙে দিয়ে বেড়াতো। ব্যাস, এবার নেলসনের সেই জীবন দর্শন বদলে যায়। এখন প্রেমের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সে যাদের ভালোবাসা নষ্ট করে দিয়েছে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে সাহায্য করাটাই তার জীবনের লক্ষ্য হয়ে যায়। পরের দিন সকালে নেলসনের
নেলসনের ছোট ভাই জেসন বারান্দায় বসে তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে বাবু শোনা করতেছে। এমন সময় নেলসন জামা কাপড় নিতে আসলে এইসব দেখে এভাবে চেয়ে আছে। জেসনের গার্লফ্রেন্ড ভিডিও কলে জেসনের পিছনে নেলসনকে এভাবে দেখে বলে, আজরাইল এসেছে, তোমার রুহের মাগফিরাত কামনা করছি বাই। এই বলে সে কলটা কেটে দিলে জেসন তো বুঝতে পারছে বড় ভাই এখন লম্বা লেকচার শুরু করবে। তাই তার আগেই জেসন নিজেই চিল্লিয়ে এক নিঃশ্বাসে বলতে থাকে, আমার গার্লফ্রেন্ডের অতীত কি ছিল আর আমাদের ভবিষ্যৎ কি হবে এসব আমি কেয়ার করি না। ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি, ব্যাস এটাই শেষ কথা। তুমি ভালোবাসা পছন্দ করো না তাতে আমার কিছু যায় আসে না, বুঝতে পেরেছো? নেলসন রিল্যাক্সে বলে, আমি তো জাস্ট এখানে আন্ডারওয়্যার নিতে এসেছি, তুই আমাকে এসব বলছিস কেন? আর কোনো হেল্প লাগলে বলিস। এই বলে নেলসন চলে গেলে জেসন তো রীতিমতো শক। তো নেলসন ও জেসন রাতের বেলা তাদের সুপার শপ থেকে ফেরার পথে একটা পেট্রোল পাম্পে থেমে বাইকে তেল ভরছে। এমন সময় নেলসন খেয়াল করে রাস্তায় সিএনজিতে একটা বাবা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। হঠাৎ বাচ্চাটার হাতে থাকে একটা বেলুন ফেটে যাওয়ায় বাচ্চাটি কান্না করে উঠলে দুম করে নেলসনের মনে পড়ে আইরির ডায়েরি একা একা খুলে যাও, বাচ্চার কান্না করে, এসব সিন তো সে ভবিষ্যৎ হিসেবে দেখেছিল। কিন্তু নেলসন তো সারার সাথে ভালোবাসায় জড়াচ্ছে না, তারপরেও দেখি ভবিষ্যৎ সব মিলে যাচ্ছে। তার মানে তো খুব শীঘ্রই ৫ম নম্বর ঘটনা পর্যন্ত সব মিলে যাবে, মানে সারা মারা যাবে আর নেলসন কবরের পাশে বসে কাঁদবে। ব্যাস নেলসন সারার খোঁজ নিতে তাড়াহুড়ো করে ছুটে আসতে দেখে সারার বাবা অসুস্থ ও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। নেলসনকে দেখে সারা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়, বাট হুঁশ ফিরতেই পাত্তা না দিয়ে বাবার অ্যাম্বুলেন্সে উঠে পড়ে ও রাগে ফুলতে থাকে, কিন্তু পরিস্থিতির কারণে তাকে কিছুই বলে না। সিন চলে আসে হসপিটালে। তো সারার যেন কিছু না হয় সেটার সিকিউরিটি দেওয়ার জন্য নেলসন সারাক্ষণ সারার পিছনে ছায়ার মতো লেগে থাকা শুরু করে। সারা হাসপাতালে থাকলে সেও হাসপাতালে থাকে, সারা রাস্তায় থাকলে সেও রাস্তায় ফলো করতে থাকে, সারা বাসায় থাকলে সেও বাসার আশেপাশেই থাকে। আর এদিকে সারা নেলসনকে দেখেও ইগনোর করতে থাকে। এসব দেখে স্যাম বিরক্ত হয়ে বলে, তুই যদি ওকে ভালো নাই বাসিস তাহলে চ্যাপ্টার ক্লোজ করে দে, কেন ওর পিছনে এভাবে লেগে আছিস? নেলসন বলে, আমি যদি ওর কাছে ভালোবাসা প্রকাশ নাও করি তাহলেও আমি যা ভবিষ্যৎ দেখেছি সেগুলোই ঘটবে। অর্থাৎ নেলসন উপরে উপরে যাই বলুক না কেন মনে মনে তো আসলে সারাকে ভালোবাসে, তাই যা ভবিষ্যৎ ঘটার কথা সেটা ঘটতেই যাচ্ছে। সিন কাট হলে দেখি নেলসন হাসপাতালের বেঞ্চে স্যামের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তো সারার বাবা রিলিজ নিলে সে যাওয়ার সময় নেলসনকে এভাবে দেখতে পায়, আর বিপদের দিনে ছেলেটা পাশে আছে বলে আঙ্কেলের মনে নেলসনের প্রতি কিছুটা কৃতজ্ঞতাও কাজ করে। একটু পরে একটা কান্নার শব্দ পেয়ে স্যামের ঘুম ভেঙে যায়। কে কান্না করছে এটা খুঁজতে গিয়ে তারা দেখে একটা কম বয়সী ছেলে ছুরি দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করছে, আর দুইটা নার্স তাকে জোর করে বাঁচানোর চেষ্টা করছে। স্যাম বলে, মামা মালটাকে চিনতে পেরেছিস? নেলসন মনে করে দেখে বেশ কিছুদিন আগে এই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট নেলসন ছেলেটিকে ধরিয়ে দিয়েছিল, আর আগামীকাল সেই মেয়ের অন্য একটা ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে, আর তাই সেই দুঃখে এই ছেলেটা এসব করছে। তো নেলসনের কারণেই যেহেতু ছেলেটা মেয়েটিকে নিয়ে পালাতে পারেনি, তাই নেলসন কাছে এসে ছেলেটিকে সান্ত্বনা দিয়ে বলে, ওই মেয়ে যদি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে তাহলে তুই পারবি না কেন? ছেলেটা বলে, স্যার আমরা জেনজি, আমাদের ভালোবাসার পাওয়ারই অন্যরকম, আপনাকে কে বললো ও আমাকে ছাড়া সুখী হবে? গিয়ে দেখেন ও এখন আমার জন্য কান্না করছে, হয়তো ভাতও খায়নি। একবার যদি শুধু আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারি ও সবকিছু ফেলে আমার কাছে চলে আসবে, জাস্ট একবার। নেলসন বলে, একবার হলেই হবে? জি স্যার, একবার হলেই হবে। আর মেয়ে যদি না আসে তাহলে কি তুই আবার মরার চেষ্টা করবি? কি বলেন স্যার, ও আমাকে দেখা মানেই ধরে নেন আমাদের বিয়ে হয়ে গেছে, এরপর ও প্রেগনেন্ট হবে, আমাদের বাচ্চা হবে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাব। স্যাম বলে, থাম থাম, ব্রেক মার, বাচ্চা পয়দা করার আগে নিজে তো আগে বড় হ। সিন কাট হয়। ডক্টর আঙ্কেল জিম করছে আর নেলসন ও স্যাম এই জেনজিকে সেখানে নিয়ে এসেছে। এরা আঙ্কেলকে এই ছেলের পুরো ঘটনা বিস্তারিত শুনিয়ে বলে এই মাল যেন মরতে না পারে এর দেখাশোনা করেন, আর আমরা মেয়ের খোঁজ খবর নিতে মেয়ের বাড়িতে যাচ্ছি। এই বলে নেলসন ও স্যাম চলে গেলে এই মালে তো অস্থির হয়ে মরার জন্য কি না কি করতে থাকে। Wow, rose flavor. I like it. তো অনেকক্ষণ পর নেলসন ও স্যাম ফিরে আসলে এরা আগামীকাল কিভাবে এই মালটাকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে তার মাস্টার প্ল্যান করে। সিন কাট হয়ে পরের দিন একটা কমিউনিটি সেন্টারের সামনে আসলে দেখি
মেয়েটির ফেস দেখে আশা করি বুঝে গেছেন এটা আসলে কে। তো নেলসন ও স্যাম এসে পাশে বসে পড়ে ও সঠিক সুযোগের অপেক্ষা করতে থাকে। আঙ্কেল ছেলেটিকে বলে, আচ্ছা মেয়ে যদি তোর সাথে আসে তাহলে তো ভালো, কিন্তু যদি না আসে তাহলে কি করবি? সে দুম করে একটা ব্লেড বের করে গলার কাছে ধরে বলে, এটা দিয়ে নিজেকে শেষ করব। আঙ্কেল ভয়ে আটকে ওঠেও বলে, জেনজি পোলাপানগুলো দেখি ভারী সাংঘাতিক। তো এমন সময় বিয়ের আসরে পাত্রী এসে উপস্থিত হয়। বিয়ের ফর্মালিটি চলছে, কিন্তু পাত্রীর চোখ কি জানি একটা খুঁজে বেড়াচ্ছে। আর তখনই আমি আপনাকে একটা অ্যাপসের ব্যাপারে বলতেছি যার নাম সিনে রিভিউ। অ্যাপসটি প্লে স্টোরে আছে, জাস্ট সিনে রিভিউ লিখে সার্চ করলেই অ্যাপসটি এসে যাবে ও ইনস্টল করে নেবেন, ব্যাস কাজ শেষ। এরপর আপনি অ্যাপসটি ওপেন করলেই দেখবেন সকল প্রকার মুভি এখানে আছে, তাও আবার হিন্দি ডাবিংয়ে। যে মুভিটি আপনি দেখতে চান সেটাতে জাস্ট ক্লিক করবেন এবং ইউটিউবের মতোই সাথে সাথে প্লে হয়ে যাবে, ব্যাস আরামসে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখানে 15,000-এরও বেশি মুভি অলরেডি আছে, সেই সাথে যে কোনো নতুন মুভি রিলিজ হলেই সাথে সাথে সেটাও আপলোড হয়। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র বাংলাদেশি ইউজারদের জন্য, ইন্ডিয়ান কেউ ইনস্টল করে লাভ নেই, ভিডিও প্লে হবে না। এদিকে এসব কাহিনী দেখে বিয়ের বর হতাশ হয়ে তাকিয়ে আছে। নেলসন কাছে এসে বলে, সরি ভাই। বর বলে, তুমি সরি বলছো কেন? নেলসন বলে, আজকের দিনটা তোমার সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসে সেটা নষ্ট করে দিলাম। বর ভাবে রাগ করে আর কি হবে, তাই সে বরং ছেলে ও মেয়ের পাগলামি দেখে ওদের ভালোবাসাটা মেনে নেয় এবং ইতিহাসে প্রথমবারের মতো বর কনে দুইজনই শাড়ি পরে বিয়ের আসরে বসে। তো ঠাকুর মালা পরিয়ে দিতে নিলে ছেলেটা ঠাকুরের হাতে মালা না পরে বরং নেলসনের হাতে মালাটা পরিয়ে নেয়। ছেলেটি নেলসনের উপর ভীষণ খুশি, কারণ নেলসনের কারণে তার ভালোবাসাটা পূর্ণতা পেল। সিন কাট হলে দেখি নেলসন নর্মাল ভাবেই সারার ডান্স ক্লাসে এসে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে ভিতরে ঢোকার চেষ্টা করছে, বাট বারবারই রিজেক্ট হচ্ছে। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলি, সারা একজন ডান্স টিচার, আর নেলসন সারার থেকে পাওয়া ডায়েরির রহস্যটা বের করার জন্য সারার ডান্স ক্লাসে এসে ভর্তি হয়েছিল এবং অনেক দিন ধরে ক্লাসও করে আসছিল। তো রিসিপশনিস্ট বলে, নেলসন সারা ম্যাম তোমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে নিষেধ করেছে। নেলসন বলে, তুমি গিয়ে ম্যামকে একটু পার্সোনালি আমার কথা বলো। মেয়েটি বলে, নেলসন প্লিজ বাচ্চাদের মতো আচরণ করো না। ও আচ্ছা, আমাকে তাহলে বড়দের মতো আচরণ করতে হবে তাই তো? ওকে। এই বলে সে ফিউজ বক্সটা খুলে ফিউজ বের করে পকেটে ঢুকিয়ে ফেলে। তখন পুরো অ্যাপার্টমেন্ট অন্ধকার হয়ে গেলে সারা রেগে মেগে বেরিয়ে এসে নেলসনকে দেখেও তার রাগ আরো বেড়ে যায়। সে বলে, এখানে কি? নেলসন বলে, আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, ক্লাস করব না। সারা বলে, সোফি ওকে ফুল টাকাটা রিফান্ড করে দাও। আর হ্যালো, তুমি এখন বের হও। নেলসন বলে, তুমি বললেই তো হলো না, সামনে আমাদের একটা ডান্স কম্পিটিশন আছে, আমি অংশগ্রহণ করব না? সারা বলে, আমার ক্লাস আমি ডিসাইড করব কে কম্পিটিশনে যাবে, ভালোই এখান থেকে বের হও, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ওকে ডাকো। এই বলে নেলসন ফিউজটা পকেটে নিয়ে একটু যেতেই এইলে সারার বাবা দরজা আটকে দাঁড়িয়ে আছে। নেলসন ভেবেছিল আঙ্কেল হয়তো তাকে কেলাবে, কিন্তু না, আঙ্কেল সারাকে বলে, সারা পার্সোনাল বিষয় প্রফেশনের সাথে মেলাবে না, ও এখানকার একটা স্টুডেন্ট, সো তার সাথে সেভাবে আচরণ করো। এই বলে আঙ্কেল পকেট থেকে ফিউজটা নিয়ে জায়গা মতো লাগিয়ে দিয়ে চলে যেতে যেতে বলে, প্র্যাকটিস শুরু করো। তো আঙ্কেলের উদারতার কারণে নেলসন ক্লাসের অ্যাক্সেস তো পায়, তবে দুজনের মাঝে কোথায় যেন একটা দূরত্ব থেকেই যায়। সিন কাট হলো দেখি সারা তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছে। প্রার্থনা শেষে সে পিছন ফিরতেই সেখানে নেলসনকে দেখে মেজাজ খারাপ হয়ে যায়, বাট সে নিজেকে সামনে নিয়ে চলে যেতে ধরে আবার ফিরে এসে বলে, তুমি কি চাও বলো তো? সেদিন বলছো তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে আমি মেনে নিয়ে নিজেকে সামলে নিয়েছি, কিন্তু এখন এসব কি? কোনো বয়ফ্রেন্ডও তো তার গার্লফ্রেন্ডের পিছনে এইভাবে ঘোরে না, চাওটা কি বলো তো? নেলসন কোনো উত্তর না দিলে সারা বিরক্ত হয়ে বলে, বুঝেছি, আমি যতদিন এখানে থাকবো তুই ততদিনই এভাবে আমাকে জ্বালাতে থাকবি, তারা তোর চোখের সামনে থেকেই চিরতরে চলে যাচ্ছি, যাতে চাইলেও আর আমাকে জ্বালাতে না পারিস। এই বলে সারা রেগে মেগে চলে গেলে নেলসনের চোখের সামনে একটা কুকুর অ্যাক্সিডেন্ট করে। নেলসন কুকুরটিকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে এসে ভর্তি করালে দেখে কুকুরটির সঙ্গে হসপিটালের গেটে এসে ভিতরে ঢোকার জন্য ছটফট করছে। নেলসন অবাক হয়ে গেটটা খুলে দিলে কুকুরটি দৌড়ে ভিতরের দিকে যেতে থাকে, আর নেলসন অবাক হয়ে পিছন পিছন ফলো করতে থাকে। তো কুকুরটি সোজা তার সঙ্গিনীর রুমে গেলে নেলসন অবাক হয়ে চেয়ে চেয়ে সব দেখতে থাকে।
তো নেলসন কুকুরটিকে আদর করে হঠাৎ তার হাতের দিকে তাকালে তার মাথায় আসে, আরে এই দৃশ্যটা তো সারার ভবিষ্যতের 3 নাম্বার দৃশ্য ছিল, এটাও তো দেখি সত্যি হয়ে গেল। এই ভেবে নেলসন টেনশনে পড়ে যায়। আর সিন কাট হয়ে সারার বাসায় আসলে দেখি সারা ব্যাগপত্র গোছাচ্ছে। সারার বাবা সারার পাসপোর্ট ভিসার কাগজপত্র দেখে বলে, তুই কি সত্যিই দেশের বাইরে যাচ্ছিস? সারা বলে, হ্যাঁ বাবা, কম্পিটিশনটা শেষ হলে আমি চলে যাব, এখানে আমি আর থাকতে পারছি না। সারা বিদেশে যাচ্ছে শুনে আঙ্কেলের যদিও খুব খারাপ লাগে, তবু মেয়ের মনের অবস্থাটা চিন্তা করে কিছু আর বলে না। সিন কাট হলে দেখি নেলসনের বাবা ডক্টর মার্কাস আর মা ডেজি সমুদ্রের পাড়ে বসে কথা বলতেছে, এবং ডেজিকে দেখে মনে হচ্ছে এতদিন পর স্বামীর সাথে মন খুলে কথা বলে স্বামীর উপর থেকে তার সব ভুল ধারণা চলে গেছে ও সে স্বামীর উপর খুব খুশি হয়েছে। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলে রাখি, মার্কাস ও ডেজি এরা অনেক হ্যাপি কাপল ছিল, একে অপরকে ভীষণ রকম ভালোবাসতো। বাট একদিন নেলসন তার বাবার চেম্বারে গেলে দেখে তার বাবা একটা মেয়ের কপালে চুমু খাচ্ছে। ব্যাস, নেলসন সোজা তার মাকে গিয়ে ভুলভাল বুঝিয়ে ডিভোর্সের জন্য প্রেশার ক্রিয়েট করে ও তাদের ডিভোর্স করিয়ে দেয়। এরপর থেকে তার বাবা যদি কখনো তার মায়ের সাথে দেখা করা বা কথা বলার চেষ্টা করে তো নেলসন মারার জন্য তেড়ে আসতো ও সিন ক্রিয়েট করতো। তাই আঙ্কেল নেলসনের ভয়ে কখনো যোগাযোগ করতো না। কিন্তু এতদিন পর আজকে সুযোগ ও সাহস করে তার স্ত্রীকে সেদিনের সেই ঘটনার পিছনে থাকা আসল সত্যটা বলতে পেরে নিজেকে ভারমুক্ত ফিল করছে। সিন নেলসনদের বাসায় আসলে দেখি জেসন দেয়াল থেকে সরিয়ে ফেলা তাদের বাবা মায়ের ছবিগুলো আবার দেয়ালে টাঙাচ্ছে। নেলসন বলে, কি ব্যাপারে এই ছবিগুলো টাঙাচ্ছিস কেন? জেসন বলে, মা বলেছে। কেন কেন আবার? মা তো সবসময়ই বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু তোমার ভয়ে পারেনি। বাবা হয়তো একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু তুমি যেভাবে ওভার রিয়াক্ট করেছো সেটাও তো বাড়াবাড়ি। তোমার অন্তত তাদের এত বছরের সম্পর্কটা এইভাবে ভেঙে দেওয়া ঠিক হয়নি। নেলসন জেসনের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে ভাবতে থাকে ও মনে মনে তার বাবার জন্য সরি ফিল করতে থাকে। সিন কাট হলে দেখি নেলসন সরি বলার জন্য তার বাবার চেম্বারে এসেছে, কিন্তু নেলসন এসে বুঝতে পারে এখানে সেই লিলি মেয়েটাও আছে যার কপালে চুমু খাওয়া নিয়েই এত কিছু হয়েছে। তাই নেলসন বলে, ওদিকে বাড়িতে মা তোমার কথা ভেবে দেয়ালে তোমার ছবি টাঙাচ্ছে। আমি ভেবেছি হয়তো আমার অন্যায় হয়ে গেছে, তাই আমি তোমাকে সরি বলতে এসেছি, কিন্তু এখন তো দেখছি আমিই সঠিক ছিলাম। তাই নেলসন রেগে মেগে বলে, খবরদার আর কখনো তুমি আমাকে ও মাকে তোমার চেহারা দেখাবে না। এই বলে নেলসন চলে যেতে ধরে থেমে যায় ও চেম্বারের ভিতরে থাকা লিলিকে উদ্দেশ্য করে চিল্লিয়ে বলে, হ্যালো, আপনি রাতে ঘুমান কিভাবে? একটা পরিবার ভেঙে দিয়ে আপনার কিভাবে আরামের ঘুম হয়? এই বলে নেলসন রেগে মেগে চেম্বারের ভিতরে আসতেই, এই লে, এটা কি হলো? নেলসন বলে, মা তুমি এখানে? আন্টি বলে, তোর রাগ কি কমছে? এরপর আন্টি মিষ্টি করে হেসে নেলসনকে বুঝিয়ে বলে, আমরা কখনো প্রতারিত হইনি। এখানে একমাত্র কেউ যদি প্রতারিত হয়ে থাকে তাহলে সেটা হলো লিলি। ওরা দুইজন কলেজে থাকতেই একে অপরকে ভালোবাসতো। ওই সময় তাদের পরিবার রাজি না থাকলে তারা পালিয়ে কোর্ট ম্যারেজ করার চেষ্টা করলে পরিবারের লোকজন তাদেরকে সেখানেই ধরে ফেলে ও চিরদিনের জন্য আলাদা করে দেয়। এরপর থেকে এত বছর হলো এদের আর কোনো যোগাযোগ ছিল না। কিন্তু সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে লিলি তার চিকিৎসার জন্য একটা ডক্টরের কাছে আসে, আর সে দেখে সেই ডক্টর তার অতীতের সেই ভালোবাসার মানুষটি, মানে তোর বাবা। লিলির রিপোর্টে তোর বাবা দেখে লিলির ব্লাড ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। এটা দেখে তোর বাবা ইমোশনাল হয়ে লিলির কপালে চুমুটা দিয়েছিল, আর তুই ঠিক সেই সময়েই এসে সেটা দেখেছিলি। তোর উচিত ছিল তোর বাবার থেকে বিস্তারিত শোনা বা তোর বাবাকে কিছু বলার সুযোগ দেওয়া, কিন্তু তুই সেটা না করে ভালোবাসার প্রতি তোর ঘৃণার কারণে জিদ করে আমাদেরকে আলাদা করে দিয়েছিস। এসব শুনে নেলসন তো অবাক হয়ে যায়। লিলি নেলসনকে তার পাশে ডেকে বসাই ও বলে, আমি কখনোই তোমার বাবাকে তোমাদের থেকে কেড়ে নেওয়ার কথা ভাবিনি, আর ভাববও না। আমি তো কিছুদিনের মধ্যেই মারা যাব। মরার আগে জীবন আমাকে আমার ভালোবাসার মানুষটির কাছে ফিরে এনেছে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এবার নেলসনও আর কান্না ধরে রাখতে পারে না। তো নেলসন লিলিকে সরি বলে। এরপর তার বাবাকে সরি বলতে গেলে আঙ্কেল নেলসনকে বুকে জড়িয়ে ধরে বলে, দূর বেটা, বাপের কাছে আবার কিসের সরি? ঠিক তখনই গির্জায় ঘন্টা বাজার শব্দ শুনে নেলসন থমকে যায়। তার মনে পড়ে সে সারার যে ভবিষ্যৎ দেখেছিল সেখানে একটা আলোকিত গির্জায় সেম এমন ঘন্টা বাজতে শুনেছিল। সাথে নেলসনের এটাও মনে পড়ে যে আজকে তো সারার ডান্স কম্পিটিশনে অ্যাটেন্ড করার ডেট, তার মানে নিশ্চয়ই বাকি ভবিষ্যৎ, মানে সারার মৃত্যু আজকেই ঘটতে চলেছে। ব্যাস, নেলসন ছুটতে শুরু করে।
নেলসন অনেক চেষ্টা করেও লোহার রিংটা সরাতে পারছে না, তবু চেষ্টা করেই যাচ্ছে। এটা দেখে সারা নেলসনকে চলে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। এমনকি নেলসন যাচ্ছে না দেখে সে তাকে চড়ও মেরে বসে। নেলসন ইমোশনাল হয়ে বলে, আমি তোমার থেকে দূরে ছিলাম তোমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য, কিন্তু তাতেও যদি তোমার রক্ষা না হয় তাহলে আমিও বেঁচে থাকতে চাই না। এই বলে নেলসন তার কোটটা খুলে সেটা দিয়ে সারাকে ঢেকে নিয়ে দুজনেই আগুনের মাঝখানে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। সিন কাট হয়ে কয়দিন পর আসলে দেখি নেলসন এরপর অনেক মানুষের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে ও তাদের সবার সাথে একটা গেট টুগেদারের আয়োজন করেছে, বাট সেখানে নেলসনই উপস্থিত নেই। ডেজি সারাকে নেলসনের কথা জিজ্ঞাসা করলে আমরা দেখি নেলসন সমুদ্রের পাড়ে এসেছে সেই অভিশাপের ডায়েরিটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে। তো নেলসন সেই ডায়েরিটা সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়ে স্বস্তির একটা প্রশান্তিতে ফিরে এসে স্বামীনাথকে বলে, আশা করি আমার সমস্ত পাপ মোচন হয়েছে। আগের জন্মে রাজা থেকে যা পাপ করেছিলাম তার জন্য বাপ রে এই জন্মে কত প্রায়শ্চিত্ত করতে হলো, পরের জন্মে আর কখনো এমন রাজা হয়ে জন্মাতে চাই না। এটা শুনে স্বামীনাথ নেলসনের কাঁধে হাত রেখে বলে, নেলসন এটা কি হতে পারে না? আগের জন্মে তুমি রাজা না বরং সেই সৈনিক ছিলে যে তার ভালোবাসার মানুষটির জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল। এটা শুনতেই নেলসনের ব্রেন 360 ডিগ্রি ঘুরে যায়। তো মশাই ভিডিওর মাঝে ডুব দিয়ে আপনি তো লাইক করার কথাই ভুলে গেছেন, এমন করলে হবে? আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন মুভিটি আপনার কাছে কেমন লেগেছে, তাহলে অন্যরা আপনার কমেন্ট করে ভালো মন্দ বুঝতে পারবে, সাথে আমিও বুঝতে পারবো এমন টাইপের মুভিগুলো আসলে আপনাদের ভালো লাগছে কিনা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে নিয়মিত লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে চলে যাচ্ছেন তাদেরকে বলতে চাই, এভাবে লুকোচুরি খেলার কতদিন খেলবেন? হ্যাঁ আসুন আজকে সাহস করে ভালোবাসার প্রকাশ করেই ফেলেন, মানে সাবস্ক্রাইবটা করেই দেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।